রূপার সাথে আমার বিয়ে হয়েছে আজ 2 দিন হলো। গোলগাল মুখের সাথে গোল দুটো চোখ, নাকটা একটু বসা, একটু না অনেকখানি বসা। গ্রামের মানুষ বলে ছ্যাপা নাকি। আমার কেন জানি মনে হয় ওর নাক বসা হওয়াতেই বেশি মানিয়েছে। লম্বা নাক হলে হয়তো এত সুন্দর লাগতো না। ধবধবে ফর্সা, দুধে আলতা বললে কম বলা হবে না, বরং না বললেই কম বলা হবে। বয়স মাত্র 17। বিয়ের আসরে পুলিশি ঝামেলা হবে ভেবে শ্বশুরাব্বা 1 বছর বাড়িয়ে জন্মসনদ জোগাড় করে ফেলেছেন। 17 বছরে একটা ধবধবে সাদা মেয়ের গোলগাল চোখ অনেকটা পুতুলের মতো মনে হচ্ছে। হাতের মেহেদি এখনো মুছে যায়নি। সাদা হাতের উপর রক্তের দাগ ফুটে আছে যেন। আমি বারবার ঘুরে ফিরে দেখেছি। আমার কপালে যে এমন একটা ফুটফুটে বউ লেহা ছিল আগে কল্পনাও করতে পারিনি। দেখাদেখির বিয়ে, যার নাম অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে আমি অবশ্য দেখিনি রূপাকে। দুলাভাই সম্পর্কের আরও 2 জন আনুষ্ঠানিক দেখে এসে রূপার সাথে আমার বিয়ের কথা পাকা করে এসেছেন। দুলাভাই আমাকে টিপ্পনি কেটে বলেছিল, আয় তোর কপালের সাথে কপাল ঘষে দিয়ে একটু, এমন পরীর মতো মেয়ে তোর কপালে আসবে জেনে হিংসে হচ্ছে রে। আমি লাজুক স্বভাবের হাসি দিয়ে মাথা নিচু করে থেকেছি শুধু। বিয়ের দিন সন্ধেবেলা রূপার দাদি আমার হাতে রূপার হাত তুলে দিয়ে কি সব বলল আমার কানে কিছুই প্রবেশ করল না। হাতের ভিতর শুধু একদলা মাখন নিয়ে বসে আছি এটাই মনে হয়েছে। গাড়িতে ওঠার আগে বউ ঝরঝর করে কেঁদে কেটে একাকার করল। আমি অভয় বা সান্ত্বনা কিছুই দিতে পারলাম না। মুখে রুমাল দিয়ে বসে থাকার নিয়ম আছে, আমি সেই নিয়ম কিছুই মানিনি বলে রূপার ভাবি ও বান্ধবীরা চোখ টেপাটেপি করেছে কয়েকবার। আবার এখন বউ কাঁদছে বলে অভয় দিতে গেলে হেসে কুটি কুটি হবে। বিয়ের দিন মেয়ে মানুষের কান্নার অধিকার আছে, বাকি জীবন স্বামী বেচারাকে কাঁদাতে হলে অবশ্যই কান্নার মহড়া দিয়ে নিতে হবে। আমি পাঞ্জাবির পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকাচ্ছি। কোনো একদিকে তো তাকাতে হবে। বউয়ের দিকে এখন তাকিয়ে থাকা ঠিক না। বাকি সবাই বউ দেখছে, তাদের দিকেও তাকিয়ে থাকা বোকামি। কে যেন পাঞ্জাবির পকেট ধরে টান দিল। আমি চোখ ফেরাতেই খিলখিল করে হেসে রূপার বান্ধবী পালিয়ে গেল। আমাকে ঠোকানো এত সহজ নয়। এই ভিড়ের ভিতরে পকেটমার হবে, আমি বোকার মতো দাঁড়িয়ে থাকবো এটা হবে না। আগে থেকেই পকেটে হাত দিয়ে রেখেছি। তবে বউ নিয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্তে কে যেন জোর করি আমার পকেটে কি ঢুকিয়ে দিল। গাড়ি করে রূপাকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। ভাবি জয়া আপু সহ রূপাকে বাসায় নিয়ে বাসর ঘরে নিয়ে গেল। আমি পকেটে হাত দিয়ে দেখি ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা, প্রিয় রবি, প্রথমে আমার ভালোবাসা নিও। ইস, তোমার মতো যদি একটা কিউট বর আমি পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। পোড়া কপাল আমার, সেটা আর হলো না। সেই দুঃখে মনটা চায় 50 পয়সার বিষ খেয়ে মরি, বাট মরতে ভয় হয়। আমি মরে গেলে আমার রূপার কি হবে, তাই আর মরলাম না। ইস, আমি জানি তুমি আজ রাতে রূপার উপর খুব অত্যাচার করবে। এমন মাখনের মতো মেয়ে পেলে কি আর কারো হুঁশ থাকে? আমাকেও এমন করে অত্যাচার করেছে বাসর রাতে তোমার লুচু দাদা ভাই। ইস, সেদিনের ব্যথাটা আজও মনে পড়লে কান্না চলে আসে। তোমার দাদা ভাই শালা কি অত্যাচারটাই না করলো আমার উপর সেদিন রাতে। শালা আস্তে একটা জানোয়ার, তবে বর হিসেবে খুব ভালো ছিল। আর যাই করিস না ভাই, আমার নাতিনটার উপর এমন অত্যাচার করিস না যে অত্যাচারের কারণে আমার নাতিনটা পরের দিন পা ঘুরিয়ে যেন হাঁটতে না হয়। একটু আস্তে ধীরে করিস ভাই, আমার খুব আদরের নাতিন রূপা। ব্যথা দিস না ভাই, কেমন? ইতি তোদের দাদি শাশুড়ি, ওরফে তোর বুড়ি বউ। চিরকুটটা পুরো একদম লাল হয়ে গেলাম। ইস, কি লজ্জা, কি লজ্জা। নতুন বউ রূপা ঘরময় আলো করে ঘুরে বেড়াচ্ছে। এই ঘর ও ঘর যেখানেই যাচ্ছে সবাই ভিড় করে দেখছে। আমি নানা অজুহাতে আশেপাশে ঘুরঘুর করছি। চুরি করে দেখছি এক ফালি চাঁদ, একখানি তারা, এক আকাশ মোহবিষ্ট দেহ পল্লব। হৃদয়ে মোচড়ানো ঠোঁট টিপে ভুবন ভুলানো হাসি, চোখে চোখ লজ্জায় রাঙা মুখ। আহা, এত সুখ, এত হাসি, এত ভালোবাসা কোথায় থেকে উড়ে এলো? আমি দেখছি, আমি হাসছি, আমি ভাসছি, আমি হাওয়ায় দুলছি, আমি আহ্লাদে গলে পড়ছি। দুবার বড় রকমের লজ্জায় নিমজ্জিত হয়েছি। কি জানি প্রথম প্রথম এমনই হয় কিনা। ভয়, লজ্জা, ভালো লাগা মিলিয়ে জীবনটা মন্দ না। দুপুরবেলা ভাবি এসে চোখে মুখে জল জলে হাসি ধরে রেখে হামাকে বলল, যাও গো মৌচোরা লাজুক লতা, তোমার কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। ঘরে বউ সাজিয়ে রেখে আসলাম, এক পলক দেখে আসো, আর কোনো সিন ক্রিয়েট করো না এবার।
আমি ঘরে এসে বসলাম। রূপা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এই দুদিনে। আমায় বলল, পায়ের জুতা খুব টাইট হয়েছে, আমার পা ছিলে যাচ্ছে, এক জোড়া নর্মাল জুতা যেন কিনে আনি। বুঝলাম, শুরু হলো আমার সার্ভিস। সন্ধ্যা হতে না হতেই ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। আসুক যার ঘরে এমন ফুটফুটে চাঁদের মতো বউ, তার বাড়ি পূর্ণিমা অমাবস্যা দুটোই সমান। 2 দিনের হইচই আর আড্ডায় ভাটা পড়েছে আজ অনেকটা। ক্লান্তিতে চোখ বুজে আসছে সবার। 10টা বাজতে না বাজতে যে যার মতো শুয়ে পড়ল। জেগে আছে ভাবি, দুলাভাইরা। সবার খাওয়ার শোবার ব্যবস্থা করে অনেক হিসেব নিকাশ করে তারপর শোবে ওরা। আমি ঘরে চলে গেলাম। ভাবি রূপাকে বলল, যাও গো বউ, ঘরে যাও, আমার দেবরের তর সইছে না। রূপা এলে ঘরের দরজা বন্ধ করে মনের দরজা খুলে দিলাম টুকটাক কথা বলবো বলে। কিন্তু কোনো কথাই খুঁজে পাচ্ছি না। রূপা একবার হাসল। কেন হাসল বুঝতে না পেরে আমিও হ্যাংলার মতো হাসলাম। হাসিতে হাসিতে কাটাকাটি এমনই হয় হয়তো। আমি বললাম, তেলা পোকা নিয়ে বাসরাতে যে কাণ্ড করেছ, জানি না আজ কোন লজ্জায় ফেলবা। রূপা লজ্জায় মাথা নিচু করল। আমি আবারও বললাম, আজ চুপি চুপি কথা বলবা। রূপা ঘাড় নেড়ে সাঁই দিল। আমি দক্ষিণের জানালাটা খুলে দিলাম। ঘুটঘুটে আধারে ফুটফুটে জোনাকি থাকে। বললাম, রূপা এদিকে এসো, কি সুন্দর জ্যোৎস্না জ্বলছে। সময়টা ভালো লাগার, বয়সটা ভালোবাসার। জানালা গলে 2-3টা জ্যোৎস্না ঘরে ঢুকে পড়ল। আমি ছেলে মানুষের মতো জোনাকি পোকা ধরছি। রূপাও যেন ছেলেবেলা ফিরে পেয়েছে। ওর ছেলে মানুষই দেখে আমারও ভালো লাগছে। আমি লাফিয়ে লাফিয়ে জোনাকি পোকা ধরছি। হাতের আঙ্গুল গলে জোনাকি পোকা পালিয়ে যাচ্ছে। রূপা ভুলে গেছে ও নতুন বউ। ফিসফিস করে চাপা স্বরে বলতে বলতে কখন যে সে জোরে বলা শুরু করেছে, আরেকটা ধরেন, চেপে ধরেন, আরেকটা ধরেন। দরজার ওপাশ থেকে ভাবি বলে উঠল, ধর রে কাঁধা, চেপে ধর। খিলখিল করে হাসি দিয়ে চলে গেল ভাবি। রূপা লজ্জাবতী লতার মতো চুপসে গেল। বেচারি লজ্জায় আমাকে আঁকড়ে ধরে কেঁদে ফেলল। এই প্রথম রূপা আমাকে এত শক্ত করে ধরেছে। আমি মিটিমিটি হাসতে হাসতে ওর চুলে হাত বুলাচ্ছি। আমার বুক বেশ স্রোত নেমে যাচ্ছে রূপার চোখের জলে। এ যেন লজ্জা অশ্রু। জীবনটা মন্দ না, এ যেন লজ্জার অশ্রু। জীবনটা মন্দ না। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তবুও আমার রূপা ছোট্টই রয়ে গেছে। আমি আলতো করে রূপার মুখটা উপরে তুললাম। এই তো মানুষ নয়, পরী। পূর্ণিমার চাঁদ আছে আমার ঘরে। না, ভুল বললাম। আকাশের ওই চাঁদের আলো আমার ঘরের চাঁদের কাছে হার মেনে যাবে। হয়তো বিধাতা গড়েছে তোমায় ওই চাঁদের মাটি দিয়ে। রূপার 2 চোখ বন্ধ, অশ্রুধারা বোঝা যাচ্ছে। সারা মুখে লজ্জার স্পষ্ট ছাপ। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। জীবনে প্রথম কোনো মেয়ে আমার এতটা কাছে, তাই 2 হাতে আবার তাকে আমার পাঁজরের সাথে মিশিয়ে নিলাম। আর রূপার কপালে আমার 2 ঠোঁটের আলতো স্পর্শ দিয়ে দিলাম। আমার ঠোঁটের স্পর্শে রূপা আমাকে জাপটে ধরল। দুটির হৃদয় খুব কাছাকাছি। ওর হার্টবিটের টিকটিক শব্দ আমি অনুভব করতে পারছি। লজ্জাবতী লতা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এতক্ষণে দুজনের জোনাকির সাথে লুকোচুরি শেষ হল। ঘরের মধ্যে অনেকগুলো জোনাকি পোকা আমাদের আজকের আনঅফিসিয়াল বাসরের শুভেচ্ছা জানাচ্ছে। সময় তো আর থমকে নেই। হঠাৎ করে আমার রূপাকে কোলে নিলাম। একেবারে তুলার মতো নরম। জোরে চাপ লাগলে হয়তো ভেঙে গুড়িয়ে যাবে, তাই আলতো করে কোলে তুলে নিলাম। রূপা একটু জোরেই বলে উঠল, আস্তে লাগছে তো। ওপাশ থেকে কে যেন বলে উঠল, রবি বেচারি লাগছে তো, মেরে ফেলবি নাকি? কি লজ্জা, কি লজ্জা। আবারও ভুল বোঝাবুঝি। রূপা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। ওকে নিয়ে বিছানায় এলাম। আস্তে করে বিছানায় রাখলাম আমার রূপাকে, যেন ব্যথা না পায় কিংবা আবার কোনো লজ্জায় পড়তে না হয়। এই রাতটি অনেক প্রতীক্ষিত। এই রাতকে ঘিরে ছোট ছোট অনেক স্বপ্ন ছিল আমার। সেই কলেজে পড়ার সময় থেকেই। আজকের অনেক প্ল্যান আছে। রূপা প্রশ্ন করল, কোনো আইডিয়া আছে কিনা? কোনো আইডিয়া নেই। আজকেই প্রথম।
এর আগে কখনো বাসররাত হয়নি আমার। সে কি, বন্ধুদের কাছ থেকে তো নিশ্চয়ই কিছু জানতে পেরেছ? রূপা: হ্যাঁ, তা জানছি। আচ্ছা, প্লিজ বলো আমাকে, তুমি আমাকে আগে বলো, তোমার বান্ধবীরা তোমাকে কি ধারণা দিচ্ছে? কিছুই বলে নাই গাধেগুড়া। ভাবি এসে তখন কি শিখাইছে? ওই যে তোমাকে দেখে লজ্জা পাইতে বলেছে। ও, তার মানে ভাবি বলাতে তুমি লজ্জা পাইছ? না না, প্রাকৃতিকভাবেই লজ্জা পাইছি। পাঠক ভাই ও বোনেরা, কি বেহায় আপনারা! একটুও লজ্জা করে না? আমি আর রূপা কি করছি তা আরও পড়তে হবে? আচ্ছা, পড়েন তাহলে। চাঁদের আলোর জ্যোৎস্নার জোয়ারে ভাসছি আমরা দুজন। আমার বুকের ওপরে রূপা মাথা দিয়ে শুয়ে আছে। ওর একটা হাত আমার কাঁধের ওপরে। মিষ্টি একটা ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। কেমন যেন নেশা নেশা লাগছে। ফিসফিস করে শুরু হয়েছে আমাদের কথার ফুলঝড়ি। আমি বুঝেছি এ কথা আর ফুরাবার নয়। আমি নিজেও চাই না এ কথা ফুরিয়ে যাক। এর মাঝে কে কি পছন্দ করে তা জানা হয়ে গেছে। আমি মারাত্মক রকম রূপার প্রেমে আবদ্ধ হয়ে গেছি। এইরকম একটা ডানাকাটা পরীর প্রেমে পড়াটা ভাগ্যের ব্যাপার। কথা বলতে বলতে প্রায় ভোর হয়ে এলো। তখন দুজনে একটু ঘুমানোর চেষ্টা করলাম, আর ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল রূপার ডাকে। প্রায় 9টা বাজে। ইতিমধ্যে ভাবি দাদি টাইপের যারা আছে তারা হইচই করে পুরো বাড়ি এক করেছে। এক ভাবি এসে দরজায় টোকা দিয়ে বলে গেল, রবি, সারা রাত অনেক ধকল গিয়েছে, এবার উঠে গোসল করে তোরা দুজন কিছু খেয়ে নে। কি লজ্জা, কি লজ্জা! বাড়ির সব মেহমান চলে যেতে শুরু করেছে। আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে বাড়ি। আপা দুলাভাইও চলে গেলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তবুও আমার রূপার দেখা পেলাম না। কিন্তু আমার রূপা তো ক্ষণে ক্ষণে এসে আমাকে ভালোবাসার পরশ দিয়ে যায়। কোথায় আমার রূপা? রূপা আম্মার করে মাথা দিয়ে শুয়ে আছে। আমি আম্মার রুমে ঢুকায় সে আমার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। ব্যাপারটা এমন, তোমার আম্মাকে আমি দখল করে নিয়েছি। অবাক হলেও বেশ ভালো লাগলো। শাশুড়ি পুত্রবধূ সম্পর্কটা এমন হলে আর চিন্তার কিছু থাকবে না। বুকের ভেতর এক অজানা ভালো লাগার সৃষ্টি হলো। এত সুখ কপালে সইবে তো? বাড়ি ফিরতে একটু সন্ধে হয়ে গেল। বিয়ের পর থেকে তো আর বের হওয়াই হয়নি। অবশ্য এরকম ডানাকাটা পরি ঘরে থাকলে সময়টা যে কখন কেটে যায় তা বোঝা দেয়। বাড়ি ফিরে দেখলাম রূপা আমার ঘরে মুখ ভার করে বসে আছে। আমি ঘরে ঢুকতেই আমার বুকে ঝাঁপ দিল রূপা। আমি তো পুরাই অবাক। এই মেয়ে কাঁদছে কেন? রূপা, তুমি কাঁদছ কেন? সেই কখন গেছ? তোমাকে দেখার জন্য মনটা কেমন ছটফট করছিল। আরে পাগলি, বিয়ের পরে তো বাড়ির বাইরেই তো গেলাম না। এখন একটু বাইরে বের না হলেই সবাই বলবে রবি তার বউয়ের আঁচলে বাঁধা পড়েছে। তো সমস্যা কি? তোমাকে তো আমি আঁচলেই বেঁধে রাখব, কখনো দূরে যেতে দেব না। তাই বুঝি? হ্যাঁ, আর শোনো, এখন থেকে অন্য মেয়েদের দিকে তাকানো নিষেধ। যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে চোখ উপড়ে ফেলব। চোখ উপড়ে ফেললে তো কিছুই দেখতে পারবো না, আর সবাই বলবে রূপার বরটা কানা। বলুক, তবু তুমি আমার, তুমি শুধুই আমার বলেই শক্ত করে জড়িয়ে ধরে রূপা আমায়। আমি রূপাকে জড়িয়ে নিলাম আমার বাহুদরে। কখন যে ভাবি আমাদের খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছে তার লক্ষ্যই করি নাই। ভাবি বলল, আরে রূপা, আমার ছোট্ট দেওরটাকে তুমি কি চিপে মেরে ফেলবি নাকি? ছাড়ো ছাড়ো। রূপা হাসতে হাসতে রুম থেকে চলে গেল। কি লজ্জা, কি লজ্জা! খাবার খেতে যেয়ে দেখি আমার প্রিয় সব খাবার টেবিলের উপর সাজানো। এসব দেখে লোভ সামলানো দায়। তবু আব্বার জন্য অপেক্ষা করতে লাগলাম। আব্বা এলেই খাওয়া শুরু করলাম। একেবারে চেটে পুটে খেলাম। পেটে আর ফাঁকা নেই। রূপা আর ভাবি দাঁড়িয়ে আমাদের খাবার পরিবেশ করছে। আম্মা বললেন আজকে রান্না নাকি রূপা করেছে। আব্বাও প্রশংসা করলেন।
আসলে সুন্দরী বউয়ের হাতে রান্না সুন্দরী হয়, তাই আমার আর কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু ভাবির হাত থেকে রক্ষা পাওয়া দায়। হ্যাঁ মা, এজন্যই তো রবি প্লেট চেটেপুটে পরিষ্কার করে দিয়েছে। নিজের বউয়ের হাতের রান্না পারলে নিজেই পুরোটা শেষ করত। কি লজ্জা, কি লজ্জা। খাবার শেষ করে ঘরে এসে বিছানায় বসে আছি। রূপা এখনো আসেনি, ভাবির সাথে গল্প করছে হয়তো। বিয়ের ব্যস্ততার জন্য বেশ কয়েকদিন ডায়েরি লেখা হয় না, তাই আজকে একটু লেখার চেষ্টা। তুমি কি আমার কবিতা হবে, নয়তো কল্পনার ছন্দ? মনের মাঝে তোমায় নিয়ে রাখবো করে বন্ধ। তুমি কি আমার প্রেম কাব্য হবে, মনের আঁকা গল্প? ভালোবাসায় প্রেম মাখিয়ে সুখ কুড়াবো অল্প। তুমি কি আমার রজনী হবে, রাত শেষে ক্লান্ত? তোমার খুশি দিব ছুঁয়ে, হয়তো একটু শান্ত। তুমি কি আমার রানী হবে, থাকবে পরীর সাজে? ভালোবাসার আলতো ছোঁয়ায় রাখবো বুকের মাঝে। আমি তোমার কবিতা নয়, তোমার কথা হতে চাই। যেখানে যেমন ইচ্ছা আমাকে সাজিয়ে তুমি কবিতা লিখবে। তোমার মনের ভিতরে আজীবন হবে আমার বাস। আমি শুধু তোমার রজনী নয়, তোমার পুরো ভাবনা জুড়ে থাকতে চাই। আমি তো তোমার রাজ্যের একমাত্র রানী। কার এমন সাধ্যি আছে যে আমার প্রাসাদে আঘাত করবে? রূপা, রূপা, তুমি কখন এলে? আমি এসেই দেখছি আমার বরটা কবিতা লিখছে। তোমাকে নিয়ে আমার যত আয়োজন, তাই তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। পাগলি, গতকালই তো ঘুমালে। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। মেয়েদের নিরাপদ আশ্রয় তার স্বামীর বুকে। এই বুকটার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছি, আর সময় নষ্ট করতে রাজি না। পাগলি একটা, আমি তো শুধু তোমারই। শুধু আমার নয়, আরো দুজনের। আরো দুজন? হ্যাঁ গো, কেন, তুমি স্বপ্ন দেখো না? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার মতো সুন্দরী একটা বউয়ের স্বপ্ন দেখতাম। আল্লাহ আমার সে স্বপ্ন পূরণ করেছেন। তবে আরেকটা স্বপ্ন আছে, সুন্দর একটি সংসারের স্বপ্ন। যে সংসারে থাকবে বাবা মা, তুমি, আমি আর আমাদের দুটি বাচ্চা। মিস, একটু লজ্জা লাগে না বুঝি? কি লজ্জা, কি লজ্জা! এত লজ্জা কিসের? যখন কিউট কিউট দুটি বাচ্চা তোমাকে মা আর আমাকে আব্বু বলবে, তখন কেমন লাগবে? কত ভালো লাগবে। এখন কেন নেই? থাকলে খুব আদর করতাম। এখন কেমন করে থাকবে? তুমি নিজেই তো একটা বাচ্চা। না, আমি বাচ্চা না, বাচ্চার মা হতে চাই। না, এখন না, আগে পড়াশোনা শেষ করো, তারপরে। ওকে, আচ্ছা, আমাদের কটা বাচ্চা হবে? দুটো, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা হবে তোমার মতো বাচ্চা পড়ি, আর ছেলেটা হবে তোমার মতো মিষ্টি দুষ্টু। কি, আমি দুষ্টু? দেখাচ্ছি মজা। কি লজ্জা, কি লজ্জা। এভাবেই শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। বাবা মাও খুব এনজয় করতো আমাদের দুষ্টুমিগুলো। কোনো অপূর্ণতা ছিল না আমাদের মাঝে। তবে আমাদের আপকামিং বেবি দুটোকে ভীষণ মিস করতাম। ওহ, ওদের নামই তো বলা হয়নি আপনাদের। মেয়েটার নাম হবে অবন্তিকা, আর ছেলেটার নাম হবে অয়ন। অবন্তিকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিউট অ্যান্ড লক্ষ্মী মেয়ে, ওর মায়ের মতো। আর অয়ন সবচেয়ে সুইট হ্যান্ডসাম ছেলে, ওর বাবার মতো। নামগুলো রূপারই পছন্দ করা। আমরা মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে ওদের কাছে নালিশ করতাম।
অবন্তিকা মামুনি, তোমার আম্মু পড়ায় ফাঁকি দিচ্ছে, তুমি তোমার আম্মুকে পড়তে বলো। আমি, অয়ন, তোমার আব্বু এখনো ঘুম থেকে ওঠেনি, তুমি তোমার আব্বুকে এক্ষুনি উঠে বাজারে যেতে বলো। রূপা, ইত্যাদি ইত্যাদি। সুযোগ পেলে একে অপরকে জড়িয়ে ধরি কিংবা চিমটি কাটি। মোট কথা, আমাদের ভালোবাসার খুনসুটি জমে ক্ষীর। অবন্তিকা আর অয়নকে নিয়ে চিন্তার শেষ নেই। তাদেরকে নিয়ে আমাদের বাড়াবাড়ি রকমের আয়োজন। বিশেষ করে আমার রূপাকে ওরা খুব ভালোভাবেই পেয়েছে। রূপার চঞ্চলতা আমার খুব ভালো লাগত, তাই আমিও তাল মেলাতাম রূপার সাথে। কিন্তু রূপার মুখে ওদের কথা এত শুনেতেছি যে আমি আমার আপকামিং বেবি দুটোকে অনুভব করতে পারি। ওদের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই, বিছানায় আমার পাশে ওদের অনুভব করতে পারি। মিষ্টি সুরে ওদের আব্বু ডাকও আমি শুনতে পাই। কখনো বা অসতর্কতাভাবে সাড়াও দেই। একদিন তো ভাবির সামনে রূপা আমায় অবন্তিকার আব্বু বলে ডাকি দিল। ভাবিও কম নয়। অবন্তিকা মামুনি, কবে আসছে রে রূপা? কিরে রবি, কিছুই তো টের পেলাম না। লজ্জায় রূপা ওড়না দিয়ে মুখ ঢাকল। কি লজ্জা, কি লজ্জা! রূপাকে নিয়ে ওদের বাড়িতে বেড়াতে আসলাম। ওদের গ্রাম আমাদের গ্রামের 2-3 গ্রাম পরেই। আহা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। না না, এখন মধুর হাড়ি বললে হবে না, এখন বলতে হবে রসের হাড়ি, কারণ এখন তো শীতকাল। বাড়ির বড় জামাই বলে কথা, সব ধরনের সমাদর তো করছেই, সাথে শীতকালীন পিঠার উৎসবও পালন করছে। 2 দিন ধরে পেটের অবস্থা খারাপ, শুধু খাওয়ার উপরেই রাখতেছে আমাকে। রূপাদের বাসায় রাতের খাবার খেয়ে শুয়ে আছি, তখনই হঠাৎ আমার ফোনে কল আসে ইমার্জেন্সি কাজের জন্য। তাই আমি সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেই। কিন্তু রূপাকে রেখে আসতে মন চাচ্ছিল না। রূপাও কেমন কাঁদো কাঁদো ভাব। আসলে গত 6 মাসে আমরা কখনো আলাদা থাকি নাই তো। আমারও কেন যেন কান্না পাচ্ছিল। ব্যাপারটা আমার দাদি শাশুড়ি বুঝতে পেরে মিটমিট করে হাসছিল। এমনিতেই বুড়িকে আমার সহ্য হয় না। রূপাকে বুঝিয়ে সুঝিয়ে কষ্ট করে রাখি, তার বাচ্চা চাই কথাটা। আর এ বাড়িতে আসলে ওই বুড়ি কূটবুদ্ধি দিয়ে সবকিছু তালগোল পাকিয়ে দেয়। অবশেষে রূপাও আমার সাথে রওনা দেয়। আমার শাশুড়ি নিরাপত্তার সব ব্যবস্থা করে দিলেন। এই প্রথমবার দাদি শাশুড়িকে আমার চুম্মা দিতে ইচ্ছা করছে। কথাটা বলতে রূপা আমার মুখ চেপে ধরে। বুড়িও কম না, মুখ এগিয়ে দিয়েছে। ওই মুখে চুমু দেওয়ার আগে তো ইস্ত্রি করে চামড়া টাইট করে নিতে হবে। সবাইকে সালাম দিয়ে রওনা হলাম বাড়ির দিকে। আমি, রূপা, সাথে আমাদের বাস, থুক্কু, সাইকেল। ব্যাপারটা ভাবুন তো, আমি সাইকেল চালাচ্ছি, আমার সামনে সাইকেলের রডে রূপা বসা, এবং শীতের রাত, হালকা কুয়াশার মধ্যে আমরা দুজনে একটি চাদর মুড়িয়ে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, আমার সামনে একটা পরী বসে আছে। বাতাসে তার চুলের মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। আমি সেই মিষ্টি গন্ধটা প্রাণ ভরে নিচ্ছি। পরিবেশটা কেমন? আরও দুজন? আমি, হ্যাঁ গো, কেন তুমি স্বপ্ন দেখো না? রূপা, হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার মতো সুন্দরী একটা বউ যে স্বপ্ন দেখতাম। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। তবে আরেকটা স্বপ্ন আছে, সুন্দর একটি সংসারের স্বপ্ন, যে সংসারে থাকবে বাবা মা, তুমি, আমি আর আমাদের 2টি বাচ্চা। ইস, একটুও লজ্জা লাগে না বুঝি? কি লজ্জা, কি লজ্জা! এত লজ্জা কিসের? যখন কিউট কিউট 2টি বাচ্চা তোমাকে মা আর আমাকে আব্বু বলবে, তখন কেমন লাগবে? ইস, কত ভালো লাগবে। এখন কেন নেই? থাকলে খুব আদর করতাম। হি 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 হি, এখন কেমন করে থাকবে? তুমি নিজেই তো একটা বাচ্চা। না, আমি বাচ্চা না, বাচ্চার মা হতে চাই। না, এখন না, আগে পড়াশোনা শেষ করো, তারপরে। ওকে। আচ্ছা, আমাদের কটা বাচ্চা হবে? 2টা, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা হবে তোমার মতো বাচ্চা পড়ি, আর ছেলেটা হবে তোমার মতো মিষ্টি দুষ্ট। কি, আমি দুষ্ট? দেখাচ্ছি মজা। মা, কি লজ্জা, কি লজ্জা! এভাবেই শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। বাবা মাও খুব এনজয় করত আমাদের দুষ্টুমিগুলো। কোনো অপূর্ণতা ছিল না আমাদের মাঝে।
তবে আমাদের আপকামিং বেবি দুটোকে ভীষণ মিস করতাম। ওহ, ওদের নামই তো বলা হয়নি আপনাদের। মেয়েটার নাম হবে অবন্তিকা আর ছেলেটার নাম হবে অয়ন। অবন্তিকা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিউট অ্যান্ড লক্ষ্মী মেয়ে, ওর মায়ের মতো। আর অয়ন সবচেয়ে সুইট হ্যান্ডসাম ছেলে, ওর বাবার মতো। নামগুলো রূপারই পছন্দ করা। আমরা মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে ওদের কাছে নালিশ করতাম। অবন্তিকা মামুনি, তোমার মাম্মি পড়ায় ফাঁকি দিচ্ছে, তুমি তোমার মাম্মিকে পড়তে বলো। আমি, অয়ন, তোমার আব্বু এখনো ঘুম থেকে ওঠেনি, তুমি তোমার আব্বুকে এখনই উঠে বাজারে যেতে বলো। রূপা, ইত্যাদি। সুযোগ পেলে একে অপরকে জড়িয়ে ধরি কিংবা চিমটি কাটি। মোট কথা, আমাদের ভালোবাসার খুনছুটি জমে ক্ষীর। অবন্তিকা অয়নকে নিয়ে চিন্তার শেষ নেই। তাদেরকে নিয়ে আমাদের বাড়াবাড়ি রকমের আয়োজন। বিশেষ করে আমার রূপাকে ওরা খুব ভালোভাবেই পেয়েছে। রূপার চঞ্চলতা আমার খুব ভালো লাগত, তাই আমিও তাল মিলাতাম রূপার সাথে। কিন্তু রূপার মুখে ওদের কথা এত শুনেতেছি যে আমি আমার আপকামিং বেবি দুটোকে অনুভব করতে পারি। ওদের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাই। বিছানায় আমার পাশে ওদের অনুভব করতে পারি। মিষ্টি সুরে ওদের আব্বু ডাকও আমি শুনতে পাই। কখনো বা অসতর্কতভাবে সাড়াও দেই। একদিন তো ভাবির সামনে রূপা আমায় অবন্তিকার আব্বু বলে ডাকি দিল। ভাবিও কম নয়, অবন্তিকা মামনি কবে আসছে রে রূপা? কিরে রবি, কিছুই তো টের পেলাম না। লজ্জায় রূপা ওড়না দিয়ে মুখ ঢাকল। কি লজ্জা, কি লজ্জা। রূপাকে নিয়ে ওদের বাড়িতে বেড়াতে আসলাম। ওদের গ্রাম আমাদের গ্রামের 2-3 গ্রাম পরেই। আহা, শ্বশুরবাড়ি মধুর হাড়ি। না না, এখন মধুর হাড়ি বললে হবে না, এখন বলতে হবে রসের হাড়ি, কারণ এখন তো শীতকাল। বাড়ির বড় জামাই বলে কথা, সব ধরনের সমাদর তো করছেই, সাথে শীতকালীন পিঠার উৎসবও পালন করছে। 2 দিন ধরে পেটের অবস্থা খারাপ, শুধু খাওয়ার উপরেই রাখতেছে আমাকে। রূপাদের বাসায় রাতের খাওয়ার খেয়ে শুয়ে আছি, তখনই হঠাৎ আমার ফোনে কল আসে ইমার্জেন্সি কাজের জন্য। তাই আমি সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেই। কিন্তু রূপাকে রেখে আসতে মন চাচ্ছিল না। রূপাও কেমন কাঁদো কাঁদো ভাব। আসলে গত 6 মাসে আমরা কখনো আলাদা থাকি নাই, তো আমারও কেন যেন কান্না পাচ্ছিল। ব্যাপারটা আমার দাদি শাশুড়ি বুঝতে পেরে মিটমিট করে হাসছিল। এমনিতেই বুড়িকে আমার সহ্য হয় না। রূপাকে বুঝিয়ে সুঝিয়ে কষ্ট করে রাখি, তার বাচ্চা চাই কথাটা। আর এই বাড়িতে আসলে ওই বুড়ি কুটবুদ্ধি দিয়ে সবকিছু তালগোল পাকিয়ে দেয়। অবশেষে রূপাও আমার সাথে রওনা দেয়। আমার শাশুড়ি নিরাপত্তার সব ব্যবস্থা করে দিলেন। এই প্রথমবার দাদি শাশুড়িকে আমার চুম্মা দিতে ইচ্ছা করছে। কথাটা বলতেই রূপা আমার মুখ চেপে ধরে। বুড়িও কম না, মুখ এগিয়ে দিয়েছে। ওই মুখে চুমু দেওয়ার আগে তো ইস্ত্রি করে চামড়া টাইট করে নিতে হবে। সবাইকে সালাম দিয়ে রওনা হলাম বাড়ির দিকে। আমি, রূপা, সাথে আমাদের বাস, থুক্কু, সাইকেল। ব্যাপারটা ভাবুন তো, আমি সাইকেল চালাচ্ছি, আমার সামনে সাইকেলের রডে রূপা বসা, এবং শীতের রাত। হালকা কুয়াশার মধ্যে আমরা দুজনে একটি চাদর মুড়িয়ে আছি। আকাশে পূর্ণিমার চাঁদ, আমার সামনে একটি পরী বসে আছে। বাতাসে তার চুলের মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। আমি সেই মিষ্টি গন্ধটা প্রাণ ভরে নিচ্ছি। পরিবেশটা কেমন। আমি আর রূপা বাসায় এসে মায়ের রুমে গেলাম। গিয়ে দেখি মা রুমে নাই, বাবা মা ভাবির রুমে। ভাবির মাথায় পানি দিচ্ছে। ভাবির বিকেল থেকে খুব জ্বর, কোনো কমতি নেই। আমি আর দেরি না করে বাবা মা সহ ভাবিকে হাসপাতালে নিয়ে গেলাম। সাথে রূপাকে বলে গেলাম চিন্তা যেন না করে, সব ঠিক হয়ে যাবে। ভাবির এমন অবস্থা দেখে রূপা খুব ভয় পেয়ে গেল, সাথে কান্না করছিল। তাই ওকে সান্ত্বনা দিয়ে গেলাম। 2 পর ভাবিকে নিয়ে বাড়িতে আসলাম। ভাবি এখন পুরোপুরি সুস্থ। এই 2 দিন অনেক ক্লান্তি গেছে, তাই রাতের খাওয়ার খেয়ে বিশ্রাম নিলাম। এই কয়টা দিন ব্যস্ততার কারণে ডায়েরি নিয়ে বসা হয়নি, তাই ডায়েরিটা হাতে নিয়ে বসা মাত্রই রূপার আগমন। আমার হিরোটা কি করে? রূপা তার রূপাপরীর জন্য কবিতা লিখছে। আমি, কি কবিতা? আমি শুনব। রূপা, এখনো লেখা শেষ হয়নি তো? আমি, যতটুকু হয়েছে ততটুকু শুনব। রূপা, ওকে, শোনো তাহলে। আমি, সত্যিকারের ভালোবাসা লেখে না কেউ খাতায়, মনে রাখে প্রেমিকাকে নিজের মনের পাতায়। এমনই চলছে আমাদের সংসার।
ভালোবাসার কমতি নেই। তবে রূপার আরেকটা গুণ আছে, ও বড্ড অভিমানী, একরোখাও। আরেকটা পড়ায় প্রচণ্ড ফাঁকি দেয়। সারা রাত আমার সাথে গল্প করতে পারবে, কিন্তু বই সামনে এলেই ঘুম। অধিকাংশ রাতে ও টেবিলেই ঘুমিয়ে যায়। সামনে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা, তো তাই অনেক রাত জেগে পড়তে হয়, থিসিস লিখতে হয়। আমি ঘুমাতে যাবার সময় আমার বুকে কোলে করে নিয়ে বিছানায় যাই। ওকে বিছানায় রেখে ওর কপালে একটা দিই। ও মুচকি মুচকি হাসে। আমার মনে হয় ও ইচ্ছে করেই এমন করে। ইস, শখ কত, আমার কোলে উঠবে। একটা সিক্রেট কথা বলি, ব্যাপারটা আমারও বেশ লাগে। রূপাকে আবার বলিয়েন না, বললে রূপা পেয়ে বসবে। প্রতিটা মানুষের ভেতরটা অন্যরকম, নিজের ভেতর বসত করে অন্য একটা মানুষ। অবচেতন মনে কত রং যে খেলা করে, মানুষের দর্শন নিয়ে ভাবলে অবাক হই। নির্ভেজাল চাওয়াগুলো কিংবা অপেক্ষা, অপ্রাপ্তি, চলে যাওয়া, হারানো, এই নিয়ে জীবন। বেঁচে থাকা আমরণ প্রচেষ্টা। কিছুদিন আগেও যে মেয়েটাকে চিনতাম না, সেই মেয়েটাই আজ আমার হৃৎপিণ্ড, যাকে ছাড়া আমার প্রতিটি মুহূর্ত ধূসর। কাল রাতে আমার উপর অভিমান করে অন্য ঘরে যেয়ে শুয়েছে রূপা। মা ডেকেছিল, যায়নি। মাঝরাতে একটা বিড়াল ম্যাও ম্যাও করে ডাকছিল। ওই ডাক শুনে রূপা ওর ঘর থেকে দৌড়ে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল ওখানে নাকি ভূত ডাকছে। মা আর বাবা একথা শুনে হেসে কুটি কুটি। রূপার চাওয়া খুব অল্প, কাচের চুড়ি, কানের দুল, চুল বাঁধার ক্লিপ, খোপা, এগুলো। কিন্তু আজ কি আনতে বলেছে জানেন? 2টি পুতুল। একটি ছেলে পুতুল যে হবে অয়ন, আর একটি মেয়ে পুতুল যে অবন্তিকা। আপনারাই বলেন, এগুলো আনা সম্ভব? লোকে কি বলবে? কিছুদিন আগে সন্ধ্যায় ঘরে ফিরছিলাম। বাবা মা বাড়ি ছিলেন না, ঘরে বউ একা। ভাবলাম কিছু সিঙ্গারা পেঁয়াজু নিয়ে যাই। টোনাটুনি দুজন মিলে সিঙ্গারা পেঁয়াজু দিয়ে সন্ধ্যাটা চিবাবো। এরপরে গিলে খাবো গরম গরম চা। মোড়ের দোকান থেকে সিঙ্গারা পেঁয়াজু কিনে ফিরছি, এমন সময় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। আবার ঢুকে পড়লাম দোকানে। হঠাৎ মনে হলো বউয়ের জন্য এক ঠোঙা বৃষ্টি নিয়ে যাই। দোকানদারের কাছ থেকে একটা কাগজের ঠোঙা চেয়ে নিলাম। বৃষ্টি মাথায় নিয়ে নেমে পড়লাম রাস্তায়। এক হাতে সিঙ্গারা পেঁয়াজু, অন্য হাতে খালি ঠোঙা। মিনিট 2 পরেই হঠাৎ বৃষ্টি থেমে গেল। কাগজের ঠোঙার খোলা মুখ দিয়ে কিছু বৃষ্টি ভেতরে গেছে ঠিকই, কিন্তু জমে থাকতে পারেনি। কাগজ সব বৃষ্টি চুষে নিয়েছে। বাসায় সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি, বৃষ্টির ঠোঙাটা কি ফেলে দিব না নিয়ে যাব। ভাবতে ভাবতে কখন যে দরজা এসে টোকা দিয়েছি নিজেও বুঝতে পারিনি। দরজা খুলে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে বউ, মিটিমিটি হাসছে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। এ কি আমার বউ? এত সুন্দর লাগছে কেন ওকে? ঘরের ভেতর ঢুকতেই বউ বলল, একটু আগে বৃষ্টি হলো না, তখন ভিজেছি। আজকের বৃষ্টিটা অনেক পচা, আমাকে ঠিকমতো ভিজতেও দিল না। আমি অপলকভাবে তাকিয়ে আছি আমার লজ্জাবতী বউয়ের দিকে। বৃষ্টি কি মেয়েদের সৌন্দর্য বাড়িয়ে দেয়? রূপা আমার হাত থেকে সিঙ্গারা পেঁয়াজুর ঠোঙাটা নিতে নিতে বলল, কি হয়েছে গো, আগে কখনো বউকে দেখো নাই? রূপা। আমি নিষ্পলক তাকিয়ে আছি। ধাক্কা দিয়ে, এই রবি, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? রূপা, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক। আমি, কি লজ্জা, কি লজ্জা। রূপা চোখটা নামিয়ে লাজুক হেসে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। এই বলে রূপা বেডরুমে চলে গেল। ফিরে এলো গ্লাস হাতে। দেখি গ্লাসের তলানিতে এই এতটুকু পানি। রূপা অভিমানী স্বরে বলল, আজ হঠাৎ তোমাকে ছাড়া বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছিল না, তাই ভাবলাম তোমার জন্য 1 গ্লাস বৃষ্টি ধরে রাখি। তুমি বাসায় এলে দুজন আবার 1 গ্লাস বৃষ্টিতে ভিজব। কিন্তু দেখো না, এই এতটুকুন বৃষ্টি জমেছে শুধু। এইটুকু বৃষ্টি তো তোমার চুলও ভেজাতে পারবে না। এক কাজ করো, খেয়ে ফেলো তুমি। তখনও মুগ্ধের মতো দাঁড়িয়ে আছি আমি। ওর হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোকে বৃষ্টি খেয়ে ফেললাম। কাগজের ঠোঙাটা ওর হাতে দিয়ে বললাম, আমিও তোমার জন্য 1 ঠোঙা বৃষ্টি আনতে চেয়েছিলাম, কিন্তু দেখ, 1 ফোঁটা বৃষ্টিও জমে নেই, কাগজ সব চুপসে খেছে। রূপা বলল, পাগল একটা, কাগজের ঠোঙায় কেউ বৃষ্টি ধরে? এই বলে আমার হাত থেকে বৃষ্টির ভেজা ঠোঙাটা নিয়ে ওর গালের উপর আলতো করে রেখে চোখ বুজে বৃষ্টির ছোঁয়া নিল 1 ফোঁটা।
এরপর থেকে আমরা কখনো একজন আরেকজনকে ছাড়া বৃষ্টিতে ভিজলে বৃষ্টি ধরে রাখি। আমি আজও কাগজের ঠোঙ্গায় বৃষ্টি ধরি। আমি জানি কাগজের ঠোঙ্গায় এক ফোঁটা বৃষ্টিও ধরতে পারবো না, তাতে ক্ষতি নেই। আমার লজ্জাবতী রূপা ঠিকই আমার জন্য এক গ্লাস বৃষ্টি হাতে আমারই প্রতীক্ষায় থাকবে। আমি টুপ করে সে বৃষ্টি খেয়ে নিব, আর আপনারা হিংসায় জ্বলবেন। আমার রূপা এখন সংসার সামলাতে শিখেছে, আমাকে শাসন করতে শিখেছে, আম্মাই শিখিয়েছে। এখন আমি আর বেশি রাত করে বাড়ি ফিরতে পারি না। রাত বেশি হলে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এখন আর বন্ধুদের সাথে তাস খেলতে পারি না। ফেসবুকের পাসওয়ার্ড পাল্টালেই শার্টের কলার ধরে হ্যাচকা টান দিয়ে বলে, পাসওয়ার্ড পাল্টালে কেন? নিশ্চয় কোনো মেয়ের সাথে চ্যাটিং করছো, তাই না? কত ভালোবাসা লাগবে তোমার, সব আমি দিব, অন্য কারো দিকে তাকাতে পারবে না। আমার লজ্জাবতীটা আমায় কতটা ভালোবাসে তা শুধু আমিই জানি। আমি অসুস্থ হলে তো দিনরাত আমার পাশে বসে থাকে। এই তো কিছুদিন আগে চিকুনগুনি হয়েছিল আমার। আম্মা বলেছে আমার লজ্জাপতি পাগড়িটা খাওয়া দাওয়াও নাকি ছেড়ে দিয়েছিল। যে মেয়েটা এতটা ভালোবাসে তার কথা কি না শুনে পারা যায়? তবে মাঝে মাঝে আমি ওকে ইচ্ছে করে রাগাই, ভালোবাসাটা মজবুত করতে, ভালোবাসাটা উপভোগ করতে। কিছু ছোঁয়া ভালোবাসার হৃৎপিণ্ডে তোলে অবিনাশী ঝড়। কিছু ছোঁয়া ধ্রুবতারা চিরকাল জ্বলে মনের ভিতর। কিছু ছোঁয়া উষ্ণতার ঘটায় মনে ভাবনার প্রজনন। কিছু ছোঁয়া চির যৌবনা জ্বরের মাঝে করে প্রাণের সঞ্চার। কিছু ছোঁয়া মনুষ্যত্বের অবিনাশী হয়ে রয়। কিছু ছোঁয়া পরম মমতার বুকে টেনে নিতে ইচ্ছা হয়। হ্যাঁ গো, শুনছ? রূপা, এই তুমি আমার সাথে কথা বলার সময় কথার শেষে গো লাগাবে না, আমার আবেগ বেড়ে যায়। ঠিক আছে গো। উফ, এটা কিসের ওষুধ গো? আগে খাও, তারপরে বলছি। হ্যাঁ, এইবার বলো। চলো গো, শপিংয়ে যাব। উফ উফ, খুব মাথা ব্যথা করছে। ঘুষি দিয়ে নাক ভোঁতা করে দিব। আমি জানতাম শপিংয়ের কথা শুনলে তোমার মাথা ব্যথা পেটে ব্যথা করবে, তাই আগে থেকে ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধে কাজ হচ্ছে না, আজ না অন্যদিন যাব। ওই এতক্ষণ ভালো করে কথা বলছি তাই তোমার খুব বার বেড়েছে। তোমার হাড্ডি মাংস কিন্তু ঠিক থাকবে না। উমা, এই লাঠিয়াল করতে আমার বাসায় এলো। মাগো, বাঁচাও মামারে। মা বাঁচাবে? মাকে বলে এসেছি এদিকে যাই হোক না কেন তিনি যেন না আসেন। এই, তুমি আমার লজ্জাবতী বউ না? কি, আমি তোমার বউ না? ভীষণ রাগে। রূপা, না না, লজ্জাবতী বউ তো, মানে তোমার কখনো এই রূপে দেখি নাই তো, তাই। এখন দেখছো তো। চল এবার। কই, কোথায়? শপিংয়ে। আমি এক কাপ চা খাবো। শপিংয়ের পরে? আচ্ছা, এখন শপিং কেন? সামনে ঈদ না? ঠিকই তো, কিন্তু কোনো কিন্তু না, চল। আচ্ছা, রেডি হয়ে নেই। রূপাকে নিয়ে শপিংয়ে যেতেই হলো। হায় রে, আমার মানিব্যাগ সহ ব্যাংকের অ্যাকাউন্ট মনে হয় অর্ধেক খালি করে ফেলছে। 14 গোষ্ঠীর মধ্যে যত লোক আছে সবার জন্য কাপড় কিনেছে। কি আর করার, আজ যে অবস্থায় ছিল সত্যি ডুম করে নাকে ঘুষি দিয়ে দিত। আমার লজ্জাবতী বউয়ের এমন রূপ তো আগে কখনো দেখিনি, তাই একটু ভয়ই পেলাম। মেয়েরা শপিংয়ে কেন স্বামীকে নিয়ে যায় জানেন? শপিং ব্যাগ বহনের জন্য। শপিং শেষ করে রূপাকে নিয়ে বাসায় আসলাম। দুপুরের খাবার সময় রূপা বলল, ওগো শুন না। হ্যাঁ শুনছি, বলো। খাবার খেয়ে জয়া আপাদের বাসায় যাও। কেন? পরশু ঈদ না, আমার একমাত্র ননদ আসবে না। ও তাই? আমি? হ্যাঁ তাই। তুমি আপুদের বাসায় যাও। তোমার জন্য আজ এ বাসা বাই। কি আর করার, জয়া আপুদের বাসায় যেতে হলো। আমার সাথে রূপাও গেল আপুদের বাসায়। কিন্তু বাড়ি যেয়ে তো অবাক কাণ্ড। রূপা জয়া আপাদের বাড়ির সব কাজ নিজের কাঁধে তুলে নিল। আমার এমন সুন্দর লজ্জাবতী বউটা এত কাজ জানে। কি কপাল, এমন একটা লজ্জাবতী বউ পাইছি। বউটা আমার এতটাই ব্যস্ত যে আমাকেই ভুল গেছে, আর আমার এই অবস্থা দেখে মুচকি হাসছে। সবাই রান্না নিয়ে ব্যস্ত, আমি শুধু ঘরে বসে আছি। এমন সময় রূপা কি যেন নিতে ঘরে এলো। কি আর করব,
ওকে টান দিয়ে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। এই কি হয়েছে? রূপা: আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি: বাহ বাহ, আমার বর দেখি রোমান্টিক মোডে আছে। রূপা: থাকবে না? এত সুন্দর একটা লজ্জাবতী বউ থাকলে সব স্বামী রোমান্টিক হবে। আমি: হয়েছে, পাম বন্ধ করো। রূপা: আমার বউকে আমি পাম কেন দেব? আমি: আচ্ছা হয়েছে, এখন ছাড়ো, অনেক কাজ আছে হাতে। রূপা: শুধু কাজই করছো, আমার দিকে একটু তাকাও। আমি: তোমার দিকে তাকানোর সময় সারা জীবন পাব, কিন্তু ঈদ শেষ হয়ে যাবে। রূপা: আচ্ছা তাহলে একটা দাও, একটু আদর করে দাও। না, এখন না। আমি: কখন? পরে। রূপা: না, এখন। আমি: ওই বলছি না পরে। রাগ দেখিয়ে রূপা: আচ্ছা আচ্ছা পরে। আমি ছেড়ে দেওয়াতে রূপা চলে যেতে লাগল, কিন্তু কিছু দূর যাওয়ার পর দৌড়ে এসে আমাকে এটা দিয়ে গেল। আপু এসে হাজির। এই তোরা কি করিস? কি লজ্জা, কি লজ্জা! দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। আমার লজ্জাবতী এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। আমার তো আর খুশির সীমা নেই। আমি খুব খুশি, সাথে রূপাও খুশি। আজ আমার রূপার ডেলিভারি। রূপা সকাল থেকেই ব্যথায় ছটফট করছে। আমি সারাক্ষণ ওর হাত দুটি চেপে ধরে বসেছিলাম। খুব কষ্ট হচ্ছিল আমার রূপার জন্য। রূপাকে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় রূপা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল আর বলেছিল, এই শোন, আমার কেন জানি খুব ভয় করছে। আমি বোধহয় বেশি সময় তোমার সাথে থাকতে পারবো না। আমি চলে যাওয়ার পর তুমি আমাদের সন্তানকে সবসময় তোমার কাছে রাখবে, ওর মায়ের অভাবটাও পূরণ করবে, কিন্তু এটা তোমার প্রতি আমার শেষ অনুরোধ। এইটুকু পড়ি রবি আবার কেঁদে দিল। ডায়েরির শেষ পৃষ্ঠাগুলোয় আর কিছু লেখা নেই। এত সময় অতীত বিচরণে ছিল রবি। চশমাটা খুলে চেয়ারে হেলান দিয়ে বসল। অঝরে ঝরছে অশ্রু। বিড়বিড় করে বলছে, রূপা, চোখ থেকে ঝরে পড়া অশ্রুগুলোই যদি কান্না হয় তবে আমি কাঁদিনি তোমার জন্য। সত্যি বলছি, সে কান্নার পরিমাণ এত নগণ্য যে তাকে কান্না বলে না। তোমার অবন্তিকার জন্য কাঁদতে পারিনি, তুমি কাঁদতে বারণ করেছিলে। কি শাস্তিটাই না আমায় দিয়ে গেলে। একটা দিনও মন ভরে কাঁদতে পারলাম না। কিন্তু হৃদয়ের অদেখা চোখের অশ্রু ফোঁটাগুলো যদি কান্না হয়, তবে আমি কেঁদেছি, তোমার জন্য কেঁদেছি, অনেক কেঁদেছি। এতটা কেঁদেছি যে সেই অশ্রুজলে তুমি ভাসতে পারবে। তোমার প্রতিটা রেখে যাওয়া মুহূর্ত আমাকে কাঁদিয়েছে, প্রতিদিন আমাকে কাঁদাচ্ছে এক হারানোর যন্ত্রণায়। আজ আমার লজ্জাবতী রূপার মৃত্যুবার্ষিকী। 5 বছর আগে আজকের দিনে রূপা সবাইকে কাঁদিয়ে ওপারে চলে যায়, যেখান থেকে চাইলেও আর কখনো ফিরে আসা যায় না। আর রবির জন্য রেখে যায় অবন্তিকাকে। এই রাজকন্যাকে আঁকড়ে ধরে বেঁচে আছে এই রবি আর রবির পরিবার। আব্বু। অবন্তিকা: হ্যাঁ মু। রবি: তুমি আবার কাঁদছ? তোমাকে না কাঁদতে নিষেধ করেছি। এসো তোমার চোখের পানি মুছে দেই। আমার কলিজা। আই লাভ ইউ রবি: আই লাভ ইউ টু আব্বু। সবাই অপেক্ষা করছে তোমার জন্য। মায়ের কবরের কাছে যাবে না? অবন্তিকা: হ্যাঁ চলো মা। রবি: দিদা, দিদা। অবন্তিকা: বলো দাদু ভাই। দিদা: আমার আম্মু কি আর কখনো আসবে না? আমি কি আমার আম্মুর কোলে উঠব না? অবন্তিকা: প্রিয় পাঠক, অবন্তিকার দিদা অবন্তিকার প্রশ্নের কি উত্তর দিবে? অবন্তিকার জন্মের কিছু সময় পরে রূপা মারা যায়। সন্ধ্যা হলে অবন্তিকা বারান্দায় দাঁড়িয়ে ওই আকাশের তারার সাথে কথা বলে। ও জানে ওর আম্মু তারাদের মাঝে আছে। সরি আম্মু, আজ তো তোমার মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমার মন খারাপ, এই জন্য দুপুরবেলা দুধ খায়নি। এই দেখ কান ধরছি, আর কখনো ভুল হবে না। তোমার মেয়েটা অনেক লক্ষ্মী। আম্মু, তুমি কেন এত দূরে থাকো? আমাকে তোমার একবারও কোলে নিতে ইচ্ছা করে না? আই মিস ইউ। প্লিজ আম্মু, তুমি একবার এসো, তোমার মেয়েটাকে একবার আদর করে যাও। আম্মু, আমি তোমাকে একবার দেখতে চাই।
জানি না অবন্তিকার তারাদের সাথে কথার বলার উত্তরগুলো কারো কাছে আছে কিনা, কিন্তু আমার কাছে নাই। রূপার রেখে যাওয়া ভালোবাসার পবিত্র বন্ধন অবন্তিকাকে নিয়েই রবির সময় কাটছে এখন। অবন্তিকার মাঝেই রূপাকে খুঁজে পায় রবি, আর এই অবন্তিকায় রবির একমাত্র সম্বল বেঁচে থাকার। সমাপ্ত।